আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কিত ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। উপরে একটি ছোট্ট উদ্দীপক, এর আলোকে 4টা প্রশ্ন আছে। তো উদ্দীপকে বলেছে রনি ও জনি এবারের 21-এর বইমেলা থেকে যথাক্রমে রনি 346 এটি অক্টাল সংখ্যা, জনি একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই টাকার বই কিনেছিল। একটি সংখ্যা দেওয়া আছে অক্টাল আর একটা বাইনারি। এখন এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। ক নম্বরে বলেছে অ্যাসকি কোড কি? তো অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপর আমরা যদি লিখে প্রকাশ করতে চাই অ্যাসকি কোড কি, এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি এই যে অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা হচ্ছে পূর্ণরূপ। এখন অ্যাসকি কোড কাকে বলে যদি লিখতে চাই তো এইভাবে লিখতে পারি। এটি কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে যে সমস্ত কোড ব্যবহার করে সংখ্যা লেখার পাশাপাশি অক্ষর লেখা যায়, বিভিন্ন প্রতীক লেখা যায়, সেগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো অ্যাসকি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড। এবং অ্যাসকি কোড সাধারণত 2 ধরনের হয়ে থাকে। অ্যাসকি 7 যা ব্যবহার করে 2^7 = 128টি প্রতীক লেখা যায়। অ্যাসকি 8 যা ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক লেখা যায়। তো 1 মার্কসের জন্য আমাদের এই উপরের অংশটুকু লিখলেই হয়, কিন্তু নিচের অংশটুকু দেখিয়েছি আমি। যদি তোমাদের 2 মার্কসের জন্য আসে তাহলে পারবে, অথবা যদি এমসিকিউ পরীক্ষা আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসলে যাতে পারো সেজন্য আমি বিস্তারিত আলোচনা করেছি। লক্ষ্য করি এই যে খ নম্বরে বলেছে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। তো কোডের ডেটা বলতে বোঝায় কম্পিউটারের বাইনারি সংখ্যা মাধ্যমে যে কোড ব্যবহার করে লেখা থাকে কোডেড ডেটা বলে, কম্পিউটারের বোধগম্য ভাষা। আর আনকোডেড মানে বা বিশেষ করে মানুষের বোধগম্য ভাষা। তো কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার যে সার্কিট সেটা হচ্ছে ডিকোডার। তো এখানে ডিকোডারের ব্যাখ্যা দিতে হবে। যাই আমরা খ নাম্বারের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি আমি সময় সেভ করার জন্য একটু দ্রুত দেখাচ্ছি। ডিকোডারের মাধ্যমে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব। ডিকোডার কি? ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট যাকে বলে, ডিজিটাল বর্তনী, যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের বোধগম্য ভাষা বা কোডকে, কোড বলতে কি বোঝায়? বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত। তো বাইনারি সংখ্যা দ্বারা গঠিত কোডকে মানুষের বোধগম্য ভাষায় বা আলফা নিউমেরিক কোডে রূপান্তর করে এই ডিকোডার। তো ডিকোডার সম্পর্কে আরও আমরা কিছু তথ্য লক্ষ্য করি। ডিকোডার সম্পর্কে আরও লিখতে পারি এটি এমন একটি সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। যেমন এই যে কম্পিউটারের ভাষা ডিকোডার মানুষের ভাষায় রূপান্তর করে, অর্থাৎ কোডের ডেটাকে ডিকোডারের মাধ্যমে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায়। এবং ডিকোডারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে n সংখ্যক ইনপুট থাকে আর 2^n আউটপুট থাকে। অর্থাৎ আমাদের 3টি যদি ইনপুট হয় আউটপুট হবে 2^3 = 8টি, 2টি যদি ইনপুট হয় আউটপুট হবে 2^2 = 4টি। তো এই হচ্ছে এই আমাদের ডিকোডারের কাজ হচ্ছে এই ASCII কোড, ABCD ASCII কোডের যে সমস্ত কোড আছে সেই কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তর সহ আরও বিভিন্ন কাজ এই ডিকোডারে করে থাকে। সেজন্য বলা হচ্ছে ডিকোডার কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে, অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো এইভাবে খ নাম্বারের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাবে। এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম। গ নাম্বার তো উদ্দীপক রিলেটেড, তাই না? গ নাম্বারে কি বলেছে? উদ্দীপকের রনি ও জনির মোট কত টাকায় বই কিনেছিল
তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। বলতে চাচ্ছে রনির অক্টাল সংখ্যা দেওয়া আছে বইয়ের দাম, আর জনির বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই দুইটার সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করে যোগ করতে হবে। ডেসিমেল বলতে দশমিক বোঝায়, অর্থাৎ আমরা এখানে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব এবং বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, দুটো একসাথে শেষে যোগ করব, তাহলেই মোট কত টাকার বই কিনেছিল বের হবে। তো যাই গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। এই যে এইভাবে লিখতে পারি, রনির বইয়ের মূল্য এত টাকা, এর দশমিক নির্ণয়। প্রথমে রনির বইয়ের মূল্য যে অক্টাল সংখ্যা দেওয়া আছে এটার দশমিক আগে করব। তো অক্টাল হতে দশমিক সংখ্যা রূপান্তরের জন্য অক্টালের যে প্রতীকগুলো রয়েছে প্রত্যেকটা প্রতীককে বেজ 8 দ্বারা গুণ করব। সমান দিব 3 লিখব, 3কে বেজ 8 দ্বারা গুণ করব। এরপর প্লাস দিব 4 লিখব, 4কেও এই বেজ 8 দ্বারা গুণ করব। এরপর প্লাস 6 লিখব, 6কেও এই বেজ 8 দ্বারা গুণ করব। প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব এদিক থেকে এদিকে, এই 8-এর উপরে পাওয়ার লিখব 0, 1, 2। সবার শেষে সরল করব, সমাধান করব। এখানে পাওয়ার করলে 28টা 64, 3 64 গুণ করলে 192 হয়। যোগ এখানে পাওয়ার করলে 8 একে 8, 4 8টা 32 হয়। যোগ এটাকে পাওয়ার করলে 1 হয়, 8কে পাওয়ার 0 করলে 1 হয়, তাকে 6 দিয়ে গুণ করলে 6 একে 6। সবগুলা যোগ করব, এইটা তিনটা যোগ করে এই সংখ্যাটি পেলাম। এটি দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে, তাই ভিত্তি 10 লিখব। অর্থাৎ আমাদের এই যে অক্টাল সংখ্যা দেওয়া ছিল 8 ভিত্তিক, সেটা সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 230, যেটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো আমরা রনির বইয়ের মূল্য পেলাম 230। আরেকজনের বই ছিল জনি, যেটি বাইনারিতে দেওয়া আছে, সেটিকেও দশমিকে রূপান্তর করব। তো এখানে জায়গা নাই, আমি পরের স্লাইডে যাচ্ছি। আমি ধাপে ধাপে দেখাচ্ছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এই যে জনির বইয়ের মূল্য এই টাকা, 2, 4, 6, 8টা বিট আছে, এটি বাইনারি সংখ্যা বেজ 2, এটাকে দশমিকে রূপান্তর করব। তো এখানেও কিন্তু প্রত্যেকটা প্রতীককে আমরা বেজ 2 দ্বারা গুণ করব, পূর্বের মতো কিন্তু বেজ দ্বারা গুণ হবে। সমান এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 0কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কেও 2 দ্বারা গুণ করব। সবগুলাকে 2 দ্বারা গুণ করলাম। এবার প্রত্যেকটা 2-এর উপরে পাওয়ার লিখব, এদিক থেকে এদিকে, কারণ এটি পূর্ণ সংখ্যা। এখান থেকে শুরু হবে 0, 2-এর উপরে 1, 2, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে আমাদের পাওয়ার লিখলাম। এবার সরল করব। তো এদিক থেকে করতে করতে যেতে পারি, 2কে পাওয়ার 7 করব। 2কে পাওয়ার 7 করলে সম্ভবত 128 হয়। 128কে 1 দিয়ে গুণ করলে 128, যোগ এটাকে পাওয়ার 6 করে 64 হয়, তাকে 0 দিয়ে গুণ করলে 0, যোগ এটাকে পাওয়ার 5 করে 32 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 32, যোগ 2কে পাওয়ার 4 করে 16 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 16, যোগ 2কে পাওয়ার 3 করলে 8 হয়, তাকে 0 দিয়ে গুণ করলে 0, যোগ 2কে পাওয়ার 2 করে 4 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 4, যোগ 2কে পাওয়ার 1 করে 2 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 2, যোগ এই 2কে পাওয়ার 0 করলে 1, 1কে 0 দিয়ে গুণ করলে 0। আমি একটু দ্রুত বলেছি কারণ তোমরা এগুলি পারবে, সহজ। এবার সবগুলি যোগ করবে, 128, 32, 16, 4, 2 সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো। 182 সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে, দশমিকের ভিত্তি 10 লিখেছি। এই হচ্ছে আমাদের জনির বইয়ের মূল্য দশমিকে পেলাম। এবার আমরা এই জনির বইয়ের মূল্য 182 আর রনির বইয়ের মূল্য ছিল 230, এই দুটো যোগ করব। তো নিচে যোগ করতে পারি, এই যে। সুতরাং রনি এবং জনির মোট বইয়ের মূল্য, এখানে জায়গা নাই, আমরা নিচে করি। এই যে এই 230 হচ্ছে রনির বইয়ের মূল্য, পূর্বের পেজে বের করেছিলাম, যোগ জনির বইয়ের মূল্য এই যে 182, এই দুটো যোগ করে এই সংখ্যাটি হবে 412। যোগ করে পাবো আমরা, যোগ করে দেখি, 0 আর 2 যোগ করে যে 2, 3 আর 8 যোগ করে 11, 1 হাতে থাকে 1, 2 আর 2 4, 412 মোট বই কিনেছিল এত টাকার, দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে। এইভাবে আমরা গ নাম্বারের উত্তর লিখতে পারি। এবার ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম, কি বলছে,
ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের দুইজনের বইয়ের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ কার বইয়ের দাম বেশি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে, সেটি বলছে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি উত্তর ঘ আমরা এইভাবে লিখতে পারি, রনির বইয়ের মূল্য 346 অক্টাল ছিল, যার দশমিক মান হচ্ছে 230। আমরা গ থেকে এটি পেয়েছিলাম, গতে পেয়েছি কিন্তু এটি নির্ণয় করেছি। আবার জনির বইয়ের মূল্য বাইনারি এই সংখ্যাটি, যার দশমিক মান এই সংখ্যাটি, এটিও আমরা গতে পেয়েছি, পাশে গ লিখে রেখেছি। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? এটাও দশমিক, এটাও দশমিক, নিচেরটা ছোট না? নিচেরটা যেহেতু ছোট, এই সংখ্যাটিকে আমরা দুইয়ের পরিপূরক করব। নিয়ম অনুযায়ী একটি কথা লিখব। এই যে লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য ছোট সংখ্যাটি এই 182টা ছোট, এই দুইটার মধ্যে কিন্তু নিচেরটা ছোট, তো ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হবে। নিয়ম হচ্ছে যেটি ছোট সেটিকে দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে 182 সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব কিভাবে? এই যে সংখ্যাটি রয়েছে 182-এর বাইনারি মান, এই মানকে আমরা প্রকৃত মান গঠন করব 16 বিটে সাজিয়ে, তারপর তাকে একের পরিপূরক করে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো। তো এইখানে জায়গা নাই, পরে স্লাইডে যাচ্ছি। যাওয়ার আগে একটি বিষয় বলে যায়, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইগুলোও কি উত্তরে লিখবো? হ্যাঁ, উত্তর তো এখান থেকে শুরু, এই যে উত্তর ঘ বলে এগুলি লিখতে হবে উত্তরে সাজিয়ে, কারণ 4 মার্কসের প্রশ্ন তো একটু ভালো করে লিখতে হবে। তো এখন আমরা এটার পরিপূরক করব, কিন্তু 230-এর বাইনারি মান কিন্তু বের করতে হবে আমাদের। বাইনারি মান বের না করলে আমরা উত্তর করতে পারবো না, তাই 230-এর আগে বাইনারি বের করে নিই। 230-কে আমরা যদি 2 দ্বারা বারবার ভাগ করি তো বাইনারি মান পাবো, তাই না? বাইনারি মান তো আমরা বের করতে পারি। 230-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 115 হবে, ভাগশেষ 0 হবে। এই 115-কে আবার যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 57 হবে, ভাগশেষ 1 হবে। 57-কে আবার যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 28 হবে, ভাগশেষ 1 হবে। 28-কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 14, ভাগশেষ 0। 14-কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ 0। 7-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1-কে আবার 2 দ্বারা ভাগ করা যায় না, যখন দেখবো 1 ছোটো এটা বড় তখন এখানে 0 হবে, আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, এইটার নাম হবে MSB, যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন আমরা সাজিয়ে যদি লিখি তাহলে কত পাবো? যদি সাজিয়ে লিখি তাহলে এই সংখ্যাটি পাবো, এই যে 230 দশমিক সংখ্যা সমান এই 1 আগে লিখবো, এই 0 পরে লিখবো, এইভাবে সাজিয়ে এই 1 লিখলাম, তারপরে এই 1, তারপরে এই 1, এই 0, এই 0, এই 1, এই 1, এই 0। এবার দুই দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখব, অর্থাৎ এইটি আমরা বাইনারি সংখ্যা পেলাম। এখন এই বাইনারি সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যার বাইনারি প্রতীক, কিন্তু ছোটো আর একটা সংখ্যা ছিল না 182, তারও তো সেটি তো বাইনারি মান প্রশ্নে দেওয়া আছে। তো সেই 182-র যে বাইনারি মান প্রশ্নে দেওয়া ছিল ওইটাকে 2-এর পরিপূরক করতে হবে, কারণ এটি ছোট সংখ্যা, কিন্তু দুইটা সংখ্যারই বাইনারি মান লাগবে, তাই এটার বাইনারি বের করে নিলাম, আর 182-র বাইনারিটা প্রশ্নে দেওয়া ছিল। তো যাই আমরা এখন এই যে 182-কে 2-এর পরিপূরক করার জন্য 182 সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধরে না। কারণটা কি? এই যে বলছি কারণটা কি। এইখানে 182-র বাইনারি মান কত? এটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু এটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু এই বাইনারি মানটা 2, 4, 6, 8 বিট। এখন 8 বিট তো দেওয়া আছে, তাহলে বলা হলো কেন যে 8 বিট রেজিস্টারে ধারণ করে না? কারণ হচ্ছে এই 8 বিট রেজিস্টারের বাম দিকের এই এককে সাইন বিট বলে, বাম দিকের যে বিট এটাকে সাইন বিট বলে। সাইন বিট বাদে বাকিটা হচ্ছে সংখ্যা বিট বা ডেটা বিট। তাহলে ডেটা বিট আমাদের 7 বিটের মধ্যে থাকতে হবে। সেজন্য যেহেতু 8 বিট হয়ে গেছে, তাই 8 বিট হয়ে গেলে আর সেটি 16 বিটের রেজিস্টারে সাজাতে হবে। অন্যভাবে বলতে পারি 182 সংখ্যাটি প্লাস সংখ্যা, প্লাস সংখ্যা হলে সাইন বিট 0 হতে হবে। তো সাইন বিট তো 0 না, সাইন বিট 1, তো 1 হলে তো মাইনাস হতে হবে, কিন্তু সংখ্যা তো মাইনাস না, প্লাস। তা প্লাস করতে হলে আমাদের বাম দিকে আরও 8টা শূন্য দিয়ে এই যে 16 বিট তৈরি করলাম, এখন কিন্তু সাইন বিট 16 বিট রেজিস্টারে সাইন বিট 0, তাই সংখ্যাটি পজিটিভ বলা যায়। সেই জন্য যখন দেখব 8টা বিট হবে তখনই আমাদের এই 16 বিট রেজিস্টারে করতে হবে। আরেকটি বিষয়,
এই সংখ্যাটি 182, তাই না? 127 পর্যন্ত 8 বিটে ধরে, 127 পর্যন্ত 8 বিট রেজিস্টারে ধরে, আর 128 বা তার উপরে গেলেই 16 বিট। এখন তোমাদের মনে হতে পারে 16 বিট না ধরে আমি তো 12 বিট 10 বিট ধরে করতে পারি। না, 12 বিট 10 বিট বলে কোনো রেজিস্টার কম্পিউটারে নাই। কম্পিউটারে আছে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, তাই না? 256 বিট, 512 বিট, 1024 বিট, এইভাবে কম্পিউটার বিট কাউন্ট করে, রেজিস্টার কাউন্ট করে। তো যাই হোক, 16 বিটে সাজিয়ে নিলাম। এবার এখান থেকে একের পরিপূরক করব। এটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক করব। উল্টিয়ে লিখব কীভাবে? শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, আর এই শূন্যর পরিবর্তে সব 1 হবে। উপরে শূন্য থাকলে নিচে 1, আর 1 থাকলে 0, এইভাবে উল্টিয়ে লিখে যে মান পেলাম ওটাকে বলা হয় একের পরিপূরক। ওইটার সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। তো প্লাস করি। এই যোগ কিন্তু বাইনারি যোগ, খেয়াল রাখবো বিষয়টা। 1 আর 1 10, 10 0, হাতে থাকে 1, ওই হাতের 1 এই শূন্যর সাথে যোগ হয়ে 1 হবে। যোগ করার সময় আরেকটা বিষয় বলি, এই লাইনের সাথে 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। তো আবার বলছি যোগটা প্রথম থেকে। 1 আর 1 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1 এই শূন্যর সাথে যোগ করে 1। এবার আর হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1গুলি সব নিচে নেমে যাবে। আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এবং এইখানে যে মানটি পেলাম সেটি হচ্ছে -182 বাইনারি মান। এখন তোমাদের মনে হতে পারে এটি মাইনাস হলো কেন? কারণ কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করে আমরা যে মান পাই, যে বাইনারি মান পাই, সেই বাইনারি মানটি নেগেটিভের মান প্রকাশ করে, নেগেটিভ সংখ্যার। অন্যভাবে বলতে পারি, সাইন বিট 0 হলে 8 বিট বা 16 বিটে সাজিয়ে সাইন বিট, প্রথম বিট বাম দিকের বিটকে সাইন বিট বলে। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। তো সাইন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস। তো এইভাবে আমরা এই 16 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। এবার কি করব আমরা? এবার এই যে আমরা 16 বিট রেজিস্টারে সাজিয়ে 2 এর পরিপূরক মান পেয়েছি -182 মান, এই বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না, 230 বাইনারি মান বের করেছি কিছুক্ষণ আগে, সেই বাইনারি মানকে আমরা এইটার সাথে যোগ করব। তো এইটা যেহেতু 16 বিট, ওটাকে 16 বিটে সাজিয়ে লিখতে হবে। মনে আছে কিছুক্ষণ আগে বের করেছিলাম, কত হয়েছিল? ওই যে 2 দিয়ে ভাগ করে করে বের করেছি 230 বাইনারি মান। ওই বাইনারি মানটি আমরা উপর থেকে দেখে দেখে লিখব। তো এইখানে জায়গা নাই, আমি পরে স্লাইডে যাচ্ছি যে এইখানে করব। এখন 230 বাইনারি মান আমরা এই সংখ্যাটি পেয়েছিলাম, এই যে আমি উপর থেকে নিয়ে আসলাম, এই সংখ্যাটি পেয়েছি। 3টা 1, 2টা 0, 2টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানেও 8 বিট, এখানেও 8 বিট। তো 8 বিটকে আমাদের 16 বিটে সাজাতে হবে, কারণ ওইটা যদি 16 বিট হয় এটাও 16 বিট। আমরা 16 বিট ধরে করছি, 8 বিটে ধরে না এই সংখ্যাটা, সেই জন্য। এরপরে নিচে লিখব -182 বাইনারি মান, ওই যে কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটি পেলাম। আরেকটা বিষয় বলি, তোমাদের মনে হতে পারে এই সংখ্যাটা কোথায় পেলাম? এটা কিন্তু কিছুক্ষণ আগে যে 2 দিয়ে ভাগ করে করে বের করেছি, 2 দিয়ে ভাগ করে করে বের করেছি, সেই সংখ্যা এইটা। আর -182 মান কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে বের করেছি, ওই মানটা এখানে সাজিয়ে লিখব। তো ওই মানটা এখানে সাজিয়ে লিখছি, ওখানে যেটি পেয়েছিলাম সেটা ওখান থেকে নিয়ে আসলাম আমি। তোমরা যারা আমার সামনে খাতা দেখে খাতায় করতেছো, তাদের খাতায় তো লেখা আছে, কিছুক্ষণ আগে করলাম না, ওটা দেখে দেখে তো এখানে লিখলাম। এবার 2টা যোগ করব, বাইনারি যোগ। নিচে একটি লম্বা দাগ দিব, দিয়ে যোগ করব। 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 1 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 0, হাতে থাকে 1, সে 1 0 সাথে যোগ করে 1। এবার আর হাতে কোনো সংখ্যা নাই। আবার এখানে 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10 0, হাতে থাকে 1, সে 1 যোগ করে 10 0, হাতে থাকে 1, সে 1 আর এই 1 10 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10 0,
হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0। হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0। হাতে থাকে 1, সে 1 বাম দিকে বসে গেছে। এই যে সংখ্যাটি পেলাম, এইটাই হচ্ছে আমাদের পার্থক্য এবং এই দুইটার পার্থক্য। এখানে বিয়োগ হবে, এখানে যোগ হবে, যোগ করলে অটোমেটিক বিয়োগফল বের হবে। এখানে আরেকটি বিষয়, এই যে আমি একটা হলুদ কালার দিয়ে রেখেছি একটা এই বামের 1কে, এটা কেন লিখলাম? কারণ এইখানে 16 বিট ধরে অঙ্ক করেছি, কিন্তু এখানে 17 বিট হয়েছে। 16 বিট ধরে অঙ্ক করে আমাদের যদি 17 বিট পাই, তো বাম দিকের এই 1কে বলা হয় ওভারফ্লো বা ক্যারি বিট। তো নিয়ম অনুযায়ী এই ক্যারি বিট বা ওভারফ্লো বিবেচনা করা হয় না। সেজন্য আমরা উত্তর লেখার সময় এটা বাদ দিয়ে লিখব। তো এমনি বাদ দিলে হবে না, কিছু কথা লিখে দিতে হবে। এই যে এইভাবে লিখতে পারি, ওভারফ্লো বিবেচনা করা হয় না, ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এখন এইটা যদি বাদ যায়, না লিখি, এখান থেকে উত্তর হয়। তো এখান থেকে যদি উত্তর হয়, তাহলে বাম দিকের শূন্যের কোনো দাম আছে? দাম নাই। সেজন্য উত্তর লিখবে এইটুকু, 2টা 1, 4টা 0, এটা হবে উত্তর। এই যে নিচে আমি লিখে দিলাম লম্বা করে, রনির বইয়ের মূল্য জনির বইয়ের মূল্য অপেক্ষা 48 টাকা বেশি। এই 48 টাকা বেশি 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা নির্ণয় করলাম, এবং এই 48-এর বাইনারি মান কিন্তু এটা হবে। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরবর্তীতে 2023 সালের আরও যে সমস্ত প্রশ্ন এসেছে অন্যান্য বোর্ডে, সেগুলি সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।